This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। গুড ইভিনিং, টিভি 9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি আজকের হটস্পট। লিমা রয়েছি আপনাদের সঙ্গে, আর প্রত্যেক দিনের মতোই হটস্পটে থাকবে আজকে সবথেকে বড় খবরগুলো। চলুন আমার সঙ্গে আসুন ম্যাজিক বলে চটপট দেখে নিই আজকে হটস্পটে কোন কোন খবর আপনাকে জানতেই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু কি কি রয়েছে। প্রথম ইস্যু প্রতারণার জাল, যা শুনলে আপনি চমকে যাবেন। কি কি খবর ডিটেইলে রয়েছে সব নজর রয়েছে, কিন্তু তারপর দেখে নেব ইস্যু কি রয়েছে। বেতন 3000, কিন্তু ব্যাংকে কত রয়েছে? 3 কোটি। আরো একটা চাঞ্চল্যকর খবর আজ থাকছে হটস্পটে। পরের ইস্যু দেখে নেব আমরা কি রয়েছে। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। ইরান ইসরায়েল দুই দেশের প্রত্যাঘাত শুরু হয়ে গিয়েছে, হামলা পাল্টা হামলা চলছে, সেদিকে নজর রয়েছে। তাই হটস্পটে আজ ব্যাক টু ব্যাক সব বড় খবর আপনাদেরকে দেব। তবে শুরুতেই আজকে হটস্পটে কোন বড় খবরে আমাদের নজর রয়েছে? অনেক খবর তো রয়েছে, তবে শুরুটা করতে হচ্ছে এই রাজ্যের একটা খবর দিয়ে। কি সেই খবর? আজাদ মল্লিকের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। হ্যাঁ, সেই আজাদ মল্লিক যাকে বিরাটি থেকে গ্রেফতার করা হয়েছিল। জাল পাসপোর্টের ব্যবসা ভেবেছিল সে। প্রথমে জানা যায় যে আজাদ মল্লিক বাংলাদেশি নাগরিক, তারপরই তদন্তে উঠে আসে আজাদ বাংলাদেশি নয়, পাকিস্তানের নাগরিক। আর এবার তদন্তে উঠে এসেছে আরো বিস্ফোরক তথ্য, দেখুন। চলতি বছরের এপ্রিল মাস জাল পাসপোর্ট কাণ্ডে কলকাতা বিমানবন্দর সংলগ্ন বিরাটি থেকে ইডি গ্রেপ্তার করেছিল আজাদ মল্লিক নামে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করে। প্রথমে ভাবা হয়েছিল আজাদ মল্লিক বাংলাদেশের নাগরিক, কিন্তু গল্পে অন্য টুইস্ট সামনে আসে। আদালতে তদন্তকারী সংস্থা জানায় আজাদ বাংলাদেশি নয়, পাকিস্তানের নাগরিক। 3 দেশে আজাদের 3 রকম নাম। ভারতে আজাদ মল্লিক, বাংলাদেশে আহমেদ হোসেন আজাদ, আর পাকিস্তানে আজাদ হোসেন। বাংলায় 2টি ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল আজাদ। ব্যাংক অ্যাকাউন্টে 2,62 লক্ষ টাকা ছিল আজাদের। হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করত আজাদ। শনিবার আরও কিছু চমকে দেওয়ার মতন তথ্য সামনে এসেছে। পাকিস্তানের আজাদ মল্লিকের হাত ধরে ভারতীয় ভোটার লিস্টে নাম তুলেছে 78 জন বিদেশি নাগরিক। সন্দেহজনক ওই 78 জন বিদেশি সম্পর্কে তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ইডি। 78 জনের নাম রানাঘাট, মধ্যমগ্রাম, চাকদা এলাকার ভোটার লিস্টে। ইডির দাবি আজাদ এদের ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন, এই 78 জন বাংলাদেশি নাকি আজাদের মতোই পাকিস্তানের নাগরিক? প্রশ্নের উত্তর খুঁজতে কমিশনের সাহায্য চেয়েছে ইডি। কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা শাসকদের অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাসেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সুজয় পালের রিপোর্ট, টিভি 9 বাংলা। আজাদ যাদের ভোটার কার্ড তৈরি করে দিয়েছে বলে সন্দেহ, তাদের সম্পর্কে নির্বাচন কমিশন কি তথ্য দেয় সেটার জন্য এখন অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিমধ্যেই আরেক বিতর্কিত চরিত্রের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই অ্যাকশন হয়েছে টিভি 9 বাংলার খবরের জেরে। বাংলাদেশি নাগরিক নিউটন দাসের নাম ভারতের ভোটার তালিকা থেকে কেটে দিল নির্বাচন কমিশন। বাংলাদেশের কোটা আন্দোলনের কর্মী কাকদ্বীপের ভোটার লিস্টে নাম তুলেছিল। টিভি 9 বাংলা এই খবর ব্রেক করে। সবার আগে আমরা এই খবর আপনাদের সামনে আনি। চাপের মুখে নিউটনও জানায় যে সে বাংলাদেশের নাগরিক। কি বলেছিল নিউটন মনে আছে? শুনবো আরো একবার। জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। যতই যুক্তি সাজানোর চেষ্টা হোক, নিউটন দাস ধরা পড়ে গেছে। টিভি 9 বাংলার খবরের পরেই সুর চড়িয়ে আসরে নেমেছিল বিরোধীরা। মহকুমা শাসকের রিপোর্টের ভিত্তিতে অবশেষে পদক্ষেপ। এরকম কত নিউটন আছে, নিউটন গেলে কোপার্নিকাস আসবে, প্রচুর আছে। এরকম ভরি আছে। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, সে ভোটার না হয়, তা থাকবে কেন? আমরা তো তৃণমূল কংগ্রেস তো বারবার বলছি যে কেন্দ্রের নির্বাচন কমিশন দেখুন, ভোটার তালিকায় নানা ধরনের কারচুপি হচ্ছে।
এবং সেটা অন্য রাজ্য থেকে ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তৃণমূল কংগ্রেসই তো সব থেকে বেশি সরব। একটা বিরাট বড় চক্র কাজ করছে, আর সেই চক্র চালাতে আজাদ নিউটনদের সাহায্য করছে এই দেশের কিছু নাগরিক, যারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সমঝোতা করে কোটি কোটি টাকা রোজগার করছে। সেই তালিকাতেই কি আছে গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার? এই প্রশ্নটা উঠছে তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে দেখে। বলছি আপনাদের, আরো তথ্য দিচ্ছে এই বিষয়। মাসে বেতন ৩৫০০, কিন্তু ব্যাংকে কত টাকা আছে জানেন? অ্যাকাউন্টে গচ্ছিত ৩.৫ কোটি টাকা। গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারের অ্যাকাউন্টে নজর কলকাতা পুলিশের অনুমান, ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেই এই বিপুল পরিমাণ টাকা গচ্ছিত করেছেন অভিযুক্ত গৌতম সর্দার। সূত্রের খবর, 2022 ও 2023 সাল থেকেই আয় বহির্ভূত টাকার পরিমাণ বাড়তে শুরু করে গৌতমের। 2024-এ গৌতমের অ্যাকাউন্টে জমা টাকার অঙ্ক অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। ইতিমধ্যেই ওই বেসরকারি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে গৌতমের আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। পুলিশ সূত্রে আরো দাবি, একাধিক এজেন্ট, সাব এজেন্টের অ্যাকাউন্ট থেকে কখনো অনলাইনে তো আবার কখনো নিজেই নগদ জমা করেছে অ্যাকাউন্টে। প্রশ্ন একটাই, এই টাকা এলো কোথা থেকে? দুর্নীতির চক্র একদিকে যেমন দেশের বাইরের লোককে এই দেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে, আবার ঠিক তেমনি দেশের নাগরিকদের সঙ্গে সমান তালে প্রতারণা চালিয়ে যাচ্ছে কিছু লোক। তেমনি একটা খবর উঠে এসেছে নদিয়ার রুইপুর থেকে। কি চলছে সেখানে? লাখ লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরির নামে প্রতারণা চলছে, দেখুন একবার। ঘাটে বান্ডিল বান্ডিল টাকা, টাকা গুনছেন এলাকার দাপুটে তৃণমূল নেতারা। নদিয়ার রুইপুরের এই ভাইরাল ভিডিওতেই এখন তোলপাড়। কিসের টাকা? অভিযোগ, টাকা দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার চক্র চলছিল। সেই চক্রের মাথা নাকি এই নেতারা। টাকা দিলেই বন দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির টোপ দেওয়া হচ্ছিল। অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রির ফাঁদ পেতেছিল পঞ্চায়েত প্রধানের ভাই ও তার ঘনিষ্ঠরা। রাজ্যে টাকার বিনিময়ে সরকারি চাকরি বিক্রির অভিযোগ এর আগেও উঠেছে, কিন্তু এক্ষেত্রে চাকরিও মিলত না, বরং চাকরির নামে প্রতারণা হতো। প্রতারিতদের অভিযোগ, নকল জয়নিং লেটার ইস্যু হতো, ভুয়ো প্রশিক্ষণের ব্যবস্থা হতো দুর্গাপুরে নিয়ে গিয়ে আটকে রাখা হতো। টাকা ফেরত চাইতে গেলে দেওয়া হতো হুমকি। ওই শম্ভুনগর গ্রামে তারক বিশ্বাস নামে এক লোক, ওনার ছেলেকে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে এইরকম সাজিয়ে আমাদের সঙ্গে ওই ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি দেবো এই প্রতারণা ইয়ে দিয়ে আমাদের সঙ্গে 16 লাখ টাকা আমাদের দুজনের সঙ্গে নিয়েছিল। তারক বিশ্বাসের ভাই বিদেশ বিশ্বাস আছে। কিছুদিন টেলিং করে, ফেক টেলিং করিয়ে ওখানেকার লোকজনকে স্যারম্যাট সাজিয়ে আমাদেরকে এসি গাড়ি করে ঘুরিয়ে বেরিয়ে কদিন বলেছে যে তোমাদের 3 মাস টেলিংয়ের পর যে 3 মাস টেলিং হবে, তারপর তোমাদের টাকা দেওয়া হবে, ইয়ে দেওয়া হবে। তারপরে কিছুদিন পর আমরা গিয়ে দেখি এটা সব ফেক। চাপড়া থানায় অভিযোগ দায়ের করে প্রতারিতরা। অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রধানের ভাই তারক বিশ্বাস ও ঘনিষ্ঠ বিদেশ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। প্রতারণার এই চক্র নিয়ে শাসক দলকে নিশানা বিরোধীদের, যদিও স্থানীয় বিধায়ক বলছেন অভিযুক্তদের তিনি চেনেনই না। পশ্চিমবাংলায় যত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির মাথায় কালীঘাট রয়েছে এবং কালীঘাটের সাথে সাথে আরও কিছু মাথারা রয়েছে। এই টাকাটা আজকে সেই মাথাদের মাধ্যমে কালীঘাটে পৌঁছচ্ছে। আইন আইনের পথে চলবে, যদি কেউ ভুল করে থাকে আইন আইনের পথে চলবে। আমি চেয়ারম্যান, কিন্তু আমাকে আমি এই লোকটাকে তো চিনি না। সবাই আছে পার্টির লোক, এখন সবাইকে তো পার্সোনালি চেনা মুশকিল। প্রশ্ন, পঞ্চায়েত প্রধানের মদতেই কি এই চক্র চলছিল? কারণ পুলিশ ধরপাকড় শুরু করতেই এলাকা ছেড়েছেন পঞ্চায়েত প্রধান। কেন? তার ভয় কিসে? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। প্রতারণার পাশাপাশি এখন খুনোখুনি, গুলি চালানোটাও যেন কোনো ব্যাপার না। কাল কালীঘাটে দেখলেন দিনে দুপুরে খুন, আর মাঝরাতে গুলি চলল দমদমে।
দমদম মাঠকলে পানশালার বাইরে শুট আউট, গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। হামলাকারীদের মধ্যে একজন শাসক দলের এক কাউন্সিলরের অনুগামী বলে জানা গেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মাঠকলের একটি পানশালায় শুট আউট। সূত্রের খবর, শুক্রবার রাত 12টা নাগাদ পানশালার মধ্যে কয়েকজনের মধ্যে বচসা বাঁধে। বচসা থামাতে যান পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। সেই সময় গুলি চালিয়ে দেয় এক দুষ্কৃতী। পরপর 3 রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। ম্যানেজারের পেটে গুলি লাগে। দুষ্কৃতীরা এসেছিল, এই বাইকে চেপেই এসেছিল, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি। ছেলেরে মারতে গেছিল, সে সাইড হয়ে গেছে আর ম্যানেজার দাঁড়িয়েছিল, খেয়াল করে নাই ওর পেটে। আমাদের তো সে দোকান বন্ধ হয়ে গেছিল, আমরা বাড়ির ভিতরে, আমরা কোনো খবরই পাই নাই। এখন শুনছি এই সকালবেলা। এই মুহূর্তে দেখাবো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এক্সপ্রেস ইন বাড়তি সম্পূর্ণরূপে বন্ধ করা রয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করেছে। গুরুতর জখম অবস্থায় পানশালার ম্যানেজারকে আরজি করে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ফের রাতে শহরের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গেল। দমদম থেকে রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। এবার আহমেদাবাদের হটস্পটের দিকে চোখ রাখা যাক। 650 ফুট ওপরে ওঠার পরে আচমকা কেন ভেঙে পড়ে বিমান? ব্ল্যাক বক্সেই লুকিয়ে রহস্যের উত্তর। সব দিক খতিয়ে দেখা হবে। সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, জানালো অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। মেডিকেল হস্টেলে বিমানের ভেঙে পড়া অংশ সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ক্রেন এনে অভিশপ্ত বিমানের পিছনের অংশ সরানোর চেষ্টা চলছে। বিল্ডিং এর ছাদে এখনো আটকে রয়েছে বিমানের পিছনের দিকের অংশ। আহমেদাবাদের বিজে হাসপাতালে দুই বাঙালি ডাক্তারের চোয়াল চাপা লড়াই চলছে। নিশ্চিত মৃত্যুমুখ থেকে ফেরা বন্ধু সহকর্মীদের চিকিৎসা চলছে। স্ট্রেচারে অর্ধদগ্ধ দেহ, বেডে ছটফট করছেন আত্মীয়রা। স্নায়ুর চাপ সামলে নাওয়া খাওয়া ভুলেছেন জয় সাহা ও বিপ্লব পাল। কাল যাদের সঙ্গে আড্ডা মেরেছেন আজ সেই বন্ধুই মরণাপন্ন। অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শিউরে উঠছেন দুই বাঙালি চিকিৎসক। দুর্ঘটনাগ্রস্ত বিমানের যারা যাত্রী ছিলেন তাদের পুড়ে যাওয়া, অগ্নিদগ্ধ, ঝলসে যাওয়া ছবিগুলো আমরা দেখে বারবার ধরে শিউরে উঠেছি। কিন্তু সেই দেহগুলির সামনে বা সেই আহত মানুষগুলির সামনে যারা নিজেদের স্নায়ুর চাপ ধরে রেখে ট্রিটমেন্ট করেছেন তাদের মধ্যে অন্যতম দুজন বাঙালি চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন। মেইন অবস্থা হয়েছিল, মানে মেইন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যখন আমরা প্রথম ইউজি ছেলেদের 1-2জন MBBS স্টুডেন্টের আমরা বডি দেখতে পাই। ইটস ভেরি ডিফিকাল্ট কি আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি, CPR দিয়ে কোনো লাভ হয়নি, কারণ পেশেন্ট ওয়াজ ব্রড ডেড। এরকম 4জন আমরা ইউজি স্টুডেন্টের বডি পাই, আর বাকি 2-3টে মতলব এরকম বডি এসেছিলো যেগুলো চেনাও যাচ্ছিল না, চার্ট বডি। তারপর থেকে বডি আসা বন্ধ হয়ে যায়, যেগুলো সার্ভাইভাল বডি সেরকমই এসেছিলো, বাকি সবগুলো পোস্টমর্টমে পাঠানো হয়েছিল। স্পেশালি খারাপ লেগেছিলো যখন ইউজি স্টুডেন্টের বাচ্চা ছেলেগুলোর বডি আমরা কিছু করতে পারছিলাম না, আমাদের হাতে কিছু ছিল না। আমরা মনে হচ্ছিল আমরা নিজের ট্রিটমেন্ট করছি, কিন্তু তখন আমরা ওই পজিশনে থাকতে পারতাম যখন কে থাকবে, কাকে দেখবো, এরকম কোনো এক্সপেকটেশনই ছিল না কিছু। আমাদের সবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে যে যত রেসিডেন্ট আছে সবাইকে ট্রমা সেন্টারে ডিউটি, বিভিন্ন যেখানে আপনাদের স্টেবল পেশেন্ট হোক, আনস্টেবল, যার যেমন রিকোয়ারমেন্টস সেই হিসাবে পেশেন্ট যেখানে শিফট করানো হচ্ছিলো সেই হিসাবে ডিউটি। 10 মিনিটের মধ্যে এতজন স্টাফ আসতে পারে আমরা ভাবিও নি। একটা সময় এরকম হয়েছিল যে একটা পেশেন্ট আসছে তার সাথে 50 জন ডাক্তার ঝাঁপিয়ে পড়ছে, এতটাই আমরা স্টাফ অ্যাডিকুয়েট ছিল। কাজের ক্ষেত্রে কিছুটা কি ভয় করছে? সেটা তো হতোই, একটা ভয়ের তো কাজ করছে এখন, যেখানে মোমেন্টে যে কোনো সময় হতে পারতো আমাদের সাথে। কিন্তু আমাদের থেকেও ব্যাপারটা হচ্ছে পেশেন্ট যেখানে হয়েছে তার জাস্ট সামনে 1200 বেডের একটা হসপিটাল আছে, এখানে গাইনেক পেশেন্ট, পিডিয়াট্রিক্স পেশেন্ট, যাদেরকে মোবিলাইজ করাটা খুবই ডিফিকাল্ট। ওরকম একটা জায়গা, পাশে অক্সিজেন প্লান্ট, খুবই অসুবিধা তো হতোই এটা একটা। তাদের এই মনের জোর, দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান আমাদের প্রত্যেকের শেখার, এবং অবশ্যই তাদেরকে আমাদের স্যালুট জানাতেই হবে। আহমেদাবাদ থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এবার
এবার হটস্পটে নজর রাখবো আজকের এবং এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে, জানিয়ে গোটা বিশ্ব আলোচনা করছে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। পশ্চিম এশিয়ার যুদ্ধের সরাসরি আঁচ এড়াতে পারছে না আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের বিশেষ বৈঠকে ইসরায়েলি হামলার পিছনে মার্কিন মদতের অভিযোগে সরব হয়েছে ইরান। এই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো, কারণ একটার পর একটা ছবি আপনাদের সামনে আসছে। চলুন আরো কিছু তথ্য আপনাদেরকে আমরা দেখাই। এই মুহূর্তে আরো বেশ কিছু তথ্য আপনাদের দেখাবো। পশ্চিম এশিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলিতে হামলার হুঁশিয়ারও দিয়েছে তেহরানের সেনা কর্তারা এবং প্রশ্ন উঠছে এবার কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে সুপার পাওয়ার আমেরিকা? আর তা যদি হয়, নিঃসন্দেহে বেজে উঠবে বিশ্বযুদ্ধের ডঙ্কা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। ইসরায়েল সব সীমা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপুঞ্জের বেজিংয়ের প্রতিনিধি। 3 বছরের বেশি সময় ধরে লড়ছে রাশিয়া ইউক্রেন। এখনো কিভ দখল করতে পারেনি পুতিন বাহিনী। ইউক্রেনও নাছোড়বান্দা। রাশিয়ার হামলা সামলে পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে ইউক্রেন। দিন কয়েক আগে 18 মাসের পরিকল্পনা বাস্তবায়িত করে রুশ বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন। ব্যবহার করা হয় ওয়াটার ড্রোনও। রাশিয়ার তুলনায় ইউক্রেন বামন হলেও পিছন থেকে ক্রমাগত উস্কানি আমেরিকা ও নেটোর। আর এবার যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে গেল। বৃহস্পতিবার রাত থেকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা। ইরানের উচ্চ পর্যায়ের সেনা কর্তা থেকে সেরা বিজ্ঞানী খতম হয়েছে ইসরায়েলি হামলায়। শুক্রবার রাতে পাল্টা হামলা চালায় ইরান। তেহরানের মতো না হলেও ক্ষতবিক্ষত তেল আভিভ। ইরানের সব মিসাইল আটকাতে পারেনি ইসরায়েলের বহু চর্চিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলে হামলা চালিয়ে আমেরিকাকেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সন্দেহ সরাসরি না হলেও পরোক্ষভাবে ইসরায়েলকে যাবতীয় সহযোগিতা করছে মার্কিন বাহিনী। Last night, the Israeli regime, the most dangerous and terrorist regime in the world, with full intelligence and political support from the United States regime, conducted a series of coordinated and premeditated military attacks across multiple cities in Iran. তাই এবার সরাসরি আমেরিকাকে নিশানা তেহরানের। এবার ইরানের টার্গেট কি মার্কিন সেনাঘাঁটি? পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালাবে কি ইরান? ইরানের এক শীর্ষ সেনাকর্তার হুঁশিয়ারি। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজকে বলেন ওই সেনাকর্তা। কোথায় আঘাত হানতে পারে ইরান? তালিকায় প্রথমেই নাম কাতারের আল উদেইক মার্কিন বায়ুসেনা ঘাঁটি। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। 8000 মার্কিন সেনা, সঙ্গে মার্কিন বোমারু বিমান। ইরানি মিসাইলের আওতাতেই রয়েছে আমেরিকার এই ঘাঁটি। বাহারিনের নৌসেনা ঘাঁটি, ইরানের একাধিক সেনা ঘাঁটি, আরব আমির শাহীর আল দাফরা বায়ুসেনা ঘাঁটিতেও হামলা করতে পারে ইরান। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল, নজর সেখানে। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি সিরাজগঞ্জে জিহাদি হামলা আর মহেশতলায় মা তুলসীর চৌবুতারাকে ভেঙেছে জিহাদিরা। তাই আজকে আমরা বিশ্বকবির অপমান, রবি ঠাকুরের অপমান, এই সমস্ত হচ্ছে ইসলামিক এক্সট্রিমিস্টরা করছে, জিহাদি। এদের কাছে হিন্দু নাম হলেই যথেষ্ট। তিনি শিক্ষাবিদ হতে পারেন, তিনি প্রাতঃস্মরণীয় হতে পারেন, তিনি স্বাধীনতা সংগ্রামী হতে পারেন, তিনি মনীষী হতে পারেন, তিনি সেকুলার হতে পারেন, তিনি বামও হতে পারেন। হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম, তাকেও ছেড়ে দেয়নি, হিন্দু বলে মেরেছে। আজকে রবি ঠাকুরের সিরাজগঞ্জের কাচারি বাড়িতে হামলা মানে বাঙালি সংস্কৃতির উপর হামলা। গোটা এশিয়া উপমহাদেশে আমাদের সাংস্কৃতিক চেতনার জাগরণের প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন বিশ্বকবি। সেখানে মোল্লা ইউনুসের নেতৃত্বে জিহাদি হামলার প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি। গোটা রাজ্যের আমাকে এটা আমার হাতে থাকে না। একটা ছোট্ট কথা বলি, মহেশতলা নিয়ে অনেকে বলছে যে মুসলিমরা ব্যবসা করতেন, সেখানে গিয়ে তুলসী গাছ রাখা হয়েছে, পায়ে পা দিয়ে ঝামেলা করে। এই জন্য তো এনআইএ ইনভেস্টিগেশন চাইছে। কে রেখেছে প্রমাণ হয়ে যাবে, কে ভেঙেছে প্রমাণ হয়েছে। আইসিকে বদলি করে দার্জিলিং এ নিয়ে যাওয়া হলো। গ্রেপ্তার চাই, ও তো আইওয়াস।
এখানে গরম পড়েছে, তাই মুকুল মিয়াকে ঠান্ডা করতে পাঠিয়েছি। রবীন্দ্রনগরের আইসি তার গ্রেফতার দাবি করছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তর কলকাতা জেলা বিজেপির যে মিছিল, একদিকে হাতে তুলসী মঞ্চ আর অন্যদিকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে এই মুহূর্তে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রাস্তা, যে রাস্তায় দাঁড়িয়ে আমরা কথা বলছি তোমার সঙ্গে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রাস্তায় কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা টিভি 9 বাংলাকে বললেন। এনআইএ তদন্ত হলেই মহেশতলা কাণ্ডে কে তুলসী গাছ রেখেছিল তা প্রমাণ হয়ে যাবে। 2, যে আইসিকে বদল করা হয়েছে তার গ্রেফতারি দাবি করলেন বিরোধী দলনেতা টিভি 9 বাংলায় এই মুহূর্তে। এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু জোড়াসাঁকো তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। মোথাবাড়িতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ধৃতদের বীরের সংবর্ধনা। জেল মুক্তির পর মিষ্টি খাইয়ে মালা পরিয়ে বরণ করলেন জেলা বিজেপি নেতৃত্ব। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ধৃত 22 জন জামিন পান। তাদের পাশে থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বিজেপি নেতৃত্ব। অশান্তিতে মদতদাতাদের বীরের মর্যাদা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। প্রয়োজনে এই নিয়ে নতুন করে আইনের পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে শাসক। হটস্পট আজকে এখানেই শেষ করছি। আপনাদের নজর থাক প্রত্যেকদিন সন্ধ্যে 6টায়। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH